নমস্কার, আমি পিনাকি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল এসো বাংলা শিখি তে আমার সকল ছাত্রছাত্রীদের আবার আহ্বান জানাচ্ছি। আজকে আমি শুরু করব সমাস দিয়ে। আমরা এর আগে সমাসের কিছু অংশ করেছিলাম। আজকে আমরা করব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের সংজ্ঞা বলতে গেলে বলতে হয় যে সমাসের পূর্বপদে থাকা সব্যয় পদটি সমাস নিষ্পন্ন হবার পর অব্যয়ের ভাব ধারণ করে এবং সমাসবদ্ধ পদটিতে পূর্বপদের অর্থটি প্রধান হয়ে ওঠে, তাকে বলে অব্যয়ীভাব সমাস। অর্থাৎ এই সমাসের পূর্বপদটা সব্যয় পদ থাকবে। অর্থাৎ সব্যয় মানে হচ্ছে কি অব্যয় নয়। সব্যয় হচ্ছে অব্যয় নয় এমন পদ, তাকে আমরা বলছি সব্যয় পদ। তো পূর্বপদ সব্যয় থাকবে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পরে সেটি অব্যয় পদের ভাবটাকেই ধারণ করবে। সমাস নিষ্পন্ন হওয়ার পরে সেটি অব্যয় পদের ভাব ধারণ করবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আমরা পরিষ্কার করে দেখতে পারবো। ধরা যাক, একটা উদাহরণ দিলাম, কৈশোর থেকে আকৈশোর কৈশোর থেকে তখন আকৈশোর। এই উদাহরণে আমরা দেখব পূর্বপদ যেটি অর্থাৎ কৈশোর, এই উদাহরণে পূর্বপদ কৈশোর একটি সব্যয় বা অনব্যয় পদ। অথচ অব্যয় যুক্ত হয়ে এটি যখন সমাসবদ্ধ পদ হচ্ছে তখন এতে অব্যয়ের ভাব সৃষ্টি হচ্ছে। এই অব্যয় যুক্ত হওয়ার পরে এতে একটা অব্যয়ের ভাব সৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে? আর এক্ষেত্রে পূর্বপদ কৈশোরের অর্থটি প্রাধান্য পাচ্ছে। আর এতে অর্থের দিক থেকে এই কৈশোর বা এই পূর্বপদের অর্থটাই প্রাধান্য লাভ করছে। তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য লাভ করছে এবং অব্যয়ের ভাব ধারণ করছে। এই দুটি জিনিস আমরা এই অব্যয়ীভাব সমাসে দেখতে পাই। এবার আমরা বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসের বিভিন্ন উদাহরণ নিয়ে একটু আলোচনা করব। যে অব্যয়ীভাব সমাসকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অর্থে ব্যবহার করি। কখনো যোগ্যতা অর্থে, কখনো সীমা বা ব্যাপ্তি অর্থে ব্যবহার করি। এই যে বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করি সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখব সীমা বা ব্যাপ্তি। সীমা ও ব্যাপ্তি অর্থে ব্যবহার। সীমা ও ব্যাপ্তি অর্থে আমরা কিরকম ব্যবহার করি? এই যে জন্ম হতে আজন্ম, জন্ম হতে আজন্ম, আদি হতে অন্ত, আদ্যান্ত, অথবা বাল্য হতে আবাল্য, এগুলো হচ্ছে সীমা ও ব্যাপ্তি অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাসের উদাহরণ। সীমা বা ব্যাপ্তি অর্থে ব্যবহৃত অব্যয়ীভাবের উদাহরণ এইগুলো। এরপরে আমরা দেখব যোগ্যতা অর্থে। যোগ্যতা অর্থে প্রেরণার যোগ্য, অনুপ্রেরণা, কুলের যোগ্য, অনুকূল। একইভাবে আমরা বলতে পারি ভাবের যোগ্য, অনুভাব, বা ধ্যানের যোগ্য, অনুধ্যান, ধ্যানের যোগ্য, অনুধ্যান। এইগুলো অব্যয়ীভাব সমাসের ব্যবহার হচ্ছে এক্ষেত্রে যোগ্যতার অর্থে। যোগ্যতার অর্থে অব্যয়ীভাবের ব্যবহার। এবার দেখব সামীপ্য অর্থে ব্যবহৃত। কুলের সমীপে উপকূল, কুলের সমীপে উপকূল, নিচে লিখলাম। কুলের সমীপে
উপকূল। নগরের সমীপে, নগরের সমীপে, একটুখানি মুছতে হবে এই জায়গাটা, জড়িয়ে গেল। নগরের সমীপে উপনগরী, নিচে লিখলাম নগরী। এই যে সামীপ্য বোঝানোর জন্য সামীপ্য অর্থে এভাবে আমরা অব্যয়ীভাব সমাসের ব্যবহার করি। আরও উদাহরণ দেওয়া যেতে পারে, অক্ষের সমীপে সমক্ষ বা কণ্ঠের সমীপে উপকণ্ঠ। এভাবে আমরা সামীপ্য অর্থে এগুলোকে ব্যবহার করতে পারি। এবারে আমরা দেখব অভাব অর্থে বা অভাব বোঝাতে আমরা যেভাবে অব্যয়ীভাব সমাসের ব্যবহার করে থাকি। ভিক্ষার অভাব, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। আবার ঘরের অভাব, হা ঘরে, ঘরের অভাব, হা ঘরে। কিংবা ভাতের অভাব, হা ভাতে, ভাতের অভাব, হা ভাতে। এইগুলোকে আমরা অভাব অর্থে এভাবে ব্যবহার করতে পারি। অভাব অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাস। আরও উদাহরণ হতে পারে মিলের অভাব, গড়মিল। এই অভাব অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাসের উদাহরণ এগুলি। এবার দেখব সাদৃশ্য অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাস। সাদৃশ্য অর্থে বনের সদৃশ, উপবন, ছবির সদৃশ, প্রতিচ্ছবি, কিংবা নদীর সদৃশ, উপনদী। এই সমস্তগুলি আমরা সাদৃশ্য অর্থে ব্যবহার করি। একইভাবে ধরো দ্বীপের সদৃশ, উপদ্বীপ, এইভাবে আমরা ব্যবহার করতে পারি এগুলোকে। সাদৃশ্য অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাসের উদাহরণ এইগুলি। এবারে দেখব পশ্চাৎ অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাসের উদাহরণ। তাপের পশ্চাৎ, অনুতাপ, কিংবা স্বরের পশ্চাৎ, অনুস্বর। এভাবে আমরা আরও বলতে পারি পদের পশ্চাৎ, অনুপদ, গমনের পশ্চাৎ, অনুগমন। এইভাবে আমরা পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসকে ব্যবহার করতে পারি। বিপসা অর্থে, বিপসা অর্থাৎ এক মানে পুনর্ব্যবহার, বারবার আসা একই কথা, একই শব্দ একাধিকবার আসা, এগুলো বিপসা। বিপসা অর্থে রোজ রোজ, একই শব্দ একই পদ এখানে রোজ পরপর এলো, রোজ রোজ, হর রোজ। এই একই পদ বা শব্দ যখন পরপর আসে তখন আমরা বিপসা বলি থাকি। ক্ষণে ক্ষণে, অনুক্ষণ, ক্ষণে ক্ষণে, অনুক্ষণ। এই বিপসা অর্থে ব্যবহার হচ্ছে এখানে অব্যয়ীভাব সমাস। ক্ষণে ক্ষণে, অনুক্ষণ। আবার ঘরে ঘরে, প্রতিঘর, ঘরে ঘরে, প্রতিঘর, ঘরে ঘরে, প্রতি ঘর। এইগুলো বিপসা অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এবারে দেখব অনতিক্রম অর্থে বা অতিক্রম না করা অর্থে কিভাবে আমরা অব্যয়ীভাব সমাস পাচ্ছি। এই যে সাধ্যকে অতিক্রম না করে, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। কিংবা শক্তিকে অতিক্রম না করে, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি। বা ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট। বা রীতিকে অতিক্রম না করে যথারীতি। এগুলো হচ্ছে অতিক্রম না করার অর্থে বা অনতিক্রম অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
এবারে দেখব বৈপরীত্য অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। ফলের বিপরীত প্রতিফল, ফলের বিপরীত প্রতিফল, বা কুলের বিপরীত প্রতিকূল, দানের বিপরীত প্রতিদান, ধ্বনির বিপরীত প্রতিধ্বনি, হিংসার বিপরীত প্রতিহিংসা, পক্ষের বিপরীত প্রতিপক্ষ। এই সমস্ত ক্ষেত্রে আমরা অব্যয়ীভাব সমাসের এই বৈপরীত্য অর্থে অব্যয়ীভাব সমাসের ব্যবহার উদাহরণ এগুলি। এবারে দেখব ক্ষুদ্রতা অর্থে। ক্ষুদ্র অর্থাৎ ছোট, ক্ষুদ্র বোঝাতে ক্ষুদ্রতা অর্থে অব্যয়ীভাব সমাসের ব্যবহার। ক্ষুদ্র অঙ্গ অর্থাৎ প্রত্যঙ্গ, বা ক্ষুদ্র গ্রহ, উপগ্রহ, এগুলি ক্ষুদ্রতা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। ক্ষুদ্রতা বোঝাতে ব্যবহৃত অব্যয়ীভাব সমাসের উদাহরণ এগুলি। দূর বা অভিমুখ অর্থে অব্যয়ীভাব সমাস। অক্ষির পর, এটা দূর বোঝাতে, দূর অর্থে অক্ষির পর বা দূর, পরোক্ষ। আবার অভিমুখ বোঝাতে অক্ষির প্রতি, প্রত্যক্ষ। তাহলে দূর বোঝাচ্ছে প্রথমটায় অক্ষির পর, আর দ্বিতীয় ক্ষেত্রে বোঝাচ্ছে অভিমুখ বা নিকট অর্থে অক্ষির প্রতি, প্রত্যক্ষ। একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ, একটা দূর বোঝাচ্ছে, একটা অভিমুখ বোঝাচ্ছে। এবার দেখব আতিশয্য অর্থে অব্যয়ীভাব সমাস। পিত্তেশের আতিশয্য, পিত্তেশ মানে প্রত্যাশা আর কি, পিত্তেশের আতিশয্য হাপিত্তেশ। আবার আধুনিকতার আতিশয্য অত্যাধুনিক। এগুলি হচ্ছে আতিশয্য অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এই গেল আমাদের অব্যয়ীভাব সমাসের আলোচনা। আজ এখানেই শেষ করলাম। আর ছাত্রছাত্রীদের কাছে একটাই কথা বলার আছে যে তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও পরীক্ষার জন্য, এবং এই ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরও দেখিও, যাতে তাদেরও একটু সুবিধা হয়।